প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুরবেলা, মন শুধু মন ছুঁয়েছে। ডালেতে লড়ি চড়ি কত অজস্র রোম্যান্টিক গান। তপন চৌধুরী আছেন আমার সাথে। চট্টগ্রামের ছেলে তিনি। জনপ্রিয় ব্যান্ড দল থেকে তার ক্যারিয়ার শুরু, কিন্তু পরবর্তীতে একাকী তিনি তার ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। তপন দা, আপনার বিরুদ্ধে অনেক রাগ আছে, অনেক ক্ষোভ আছে, কিন্তু দর্শককে একটু জানিয়ে দিতে চাই যে জলে আগুন জ্বালাতে আমি সামিয়া রহমান আছি। তপন চৌধুরীর সাথে আমার ভীষণ প্রিয় একজন মানুষ। আপনার কি অভিযোগ এবং কি রাগ আমরা গল্প করতে করতে যাই। আমার অভিযোগ হচ্ছে, রাগ হচ্ছে যে কেন আমরা আপনাকে পাই না, কেন আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমি ছেড়ে যাইনি, আমাকে পান না তো। বেশি পেলে আমার অসুবিধা, বেশি পেলে তখন আর ওই ইয়েটা থাকে না, তাই না? না কেন, যখন আপনাকে আমরা অনেক বেশি পেয়েছিলাম তখন তো আপনি চমৎকার অসাধারণ রোমান্টিক সব গান আমাদের দিয়েছিলেন। হ্যাঁ, গানটা আমি অনেক কম করেছি গত 10-12 বছর। আমার আসলে গান থেকে আমি গান গেয়েছি, কিন্তু রেকর্ড করা বা গান করার ওটার থেকে আমি একটু দূরে গেছি। এটা মানসিক বলেন, অন্য কোনো কিছু নাই। আর এটাগুলো একটু দেখার আমি আসলে দেখলাম যে কি হচ্ছে না হচ্ছে, এটা চারিদিকে খুঁজে দেখলাম। সঙ্গীত জগৎ দেখলেন না পৃথিবীটাকে দেখলেন? পৃথিবী দেখলাম, সঙ্গীত জগৎ দেখলাম, আমার ছেলেকে দেখলাম। আমার মনে হয় পরিবারটাকে প্রায়োরিটিতে দিয়েছি সবসময়, কিন্তু ছেলেটাকে আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময়টা আমার কেটেছে আমার ছেলের সাথে। অনেক বড় পাওয়া। তো সেইটা আমার একদম বেড়ে ওঠা থেকে তার এখন সে 15 বছর, এখন সে 6 ফিট লম্বা, আমার থেকে লম্বা, বড় হয়ে গেছে। এখন আমাকে উপদেশ দেয়, আমাকে ভালো করে চলতে বলে, আমাকে বাবাকে বলে ভালো করে চলতে। হ্যাঁ, এভাবে চলবা, এভাবে করবা, এভাবে কথা বলতে হয়, এভাবে করতে হয়। মজার, আমাদের জীবনটা না পুরো আবার উল্টে হয়ে যাচ্ছে। আর ভালোভাবে থাকবা, হেলদি ফুড খাবে, তুমি এরকম এক্সারসাইজ করবে। আপনার জীবনের অনেক গল্প শুনবো, কিন্তু আমি একটু ছোটবেলা থেকে আসি, তার আগে একটা বিষয় একটু জানতে চাই। তপন দা, আপনি হাজারখানেক গান করেননি, হয়তো 100 গান করেছেন, কিন্তু যে কটা গান করেছেন না আমাদের মনে আছে। কেন এগুলো মনে আছে? মৌলিক গান বলে? একদম অ্যাবসলিউটলি মৌলিক গান। তারপর একটা সবসময় একটা কথা চিন্তা করেছি আমি, মানে এটা আমার ভাবনা, এবং যারা এই ভাবনাটাই থাকে আমি তাদেরকে খুব রেসপেক্ট করি। সেটা হলো, মানে সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই। আপনি সংখ্যা বাড়াবেন, হাজার হাজার কাজ করে তো লাভ নেই। আপনি ভালো গান করবেন, ভালো কথা, ভালো সুরে। এবং আমি খুব লাকি যে আমি আমাদের দেশের বরেণ্য যত গুণী, শ্রদ্ধার সাথে বলছি, তাদের সাথে কাজ করার আমি সুযোগ পেয়েছি। তাদের গীতিকার বলেন, সুরকার বলেন। সো আই এম সো লাকি। তাহলে আমি এখানে আপনি একটু জানতে চাই, আপনার গানগুলো যেগুলো আমাদের ভীষণ প্রিয়, সেই গানগুলো ক্রেডিটটা কার? তপন চৌধুরী, নাকি যারা গীতিকার, না যারা সুরকার? এটা কিন্তু কারো একক কৃতিত্ব কোনো কিছুতেই নাই এখানে। ইটস এ টিম ওয়ার্ক। ইভেন যে রেকর্ড করেছে, সে রেকর্ডিস্ট যদি ঠিকমতো রেকর্ড না করতো, ওই জিনিসটা আমরা বেরিয়ে আসতো না। একজন মিউজিশিয়ান যদি এখানে ভালো মতন মিউজিকটা প্লে না করতো, প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। মানে আমরা যেমন টেলিভিশনকে বলি হচ্ছে এটা একটা টিম ওয়ার্ক, গান বাজনা 100%। হয়তো আপনি এখানে ডিফার করবেন এই জন্য ভাবে যে গানটা, গলাটা খুব সুন্দর, গায়কিটা সুন্দর। একজন শিল্পী কিন্তু গান সবাই গায়, কিন্তু স্পেশালি আপনার কি ট্রিটমেন্টটা কি জানেন? মানে স্পেশালি ধরে এই গায়কের গান শুনলেই বোঝা যায় সেই আবেগ, কিরকম আবেগ তার গায়কি। একটা সিঙ্গারের মানে গায়কিটাই হলো মেন, মানে কীভাবে ডেলিভারি দিচ্ছে, একটা কথাকে কীভাবে থ্রো করছে। তুমি কথাটা অনেকভাবে বলা যায়, ভালোবাসি তো কথাটাকে অনেকভাবে বলা যায়। এই বলাটা যার যত সুন্দর, তার গায়কি যত সুন্দর, যে যতটা মন দিয়ে করতে পারে। তখন আমি একেবারে সেই ছোটবেলা থেকে আসি, আপনি চট্টগ্রামের মানুষ, ছোটবেলার অনেক স্মৃতি আছে, সেই ছোটবেলার গল্পগুলো একটু শুনতে চাই। ছোটবেলায় তো গায়ক হবো এরকম কোনো চিন্তাই ছিল না। ভাবছিলাম, প্রথম চিন্তা করছিলাম যে চানাচুরওয়ালা হব, আর হলো আইসক্রিমওয়ালা হব, কারণ আইসক্রিম খাওয়ার জন্য। তারপর চিন্তা করেছি যে ফুটবলার, আমি ফুটবল খেলতাম, ফুটবলার হব। আমার কোচ হলেন এখনকার যে হার্টথ্রব তামিম ইকবালের আব্বা ইকবাল খান, উনি আমার শ্রদ্ধেয় ইকবাল ভাই। ওনার কাছে আমাদের অনেক কিছু শিখেছি। উনি আমার কোচ ফুটবলের। আর হলো তামিম ইকবালের বাবা ফুটবল খেলা শেখাতেন? হ্যাঁ, উনি কোচ ছিলেন। এই যে আশিস ভদ্র, তারপর হলো তখনকার আমাদের সময়কার যত ভালো চিটাগাং থেকে যত ভালো প্লেয়ার এসছে,
সব ওনার হাতে করে। আপনি চিরং বলছেন, চিরংয়ের মানুষরা, আমি শুনেছি, আমি জানি না, আমাকে চিরংয়ের দর্শকরা হয়তো মারতে আসবে, তারা খুব মানে দেশ, ওই যে কি বলে না, মানে জাতি একটা না না আরে চিটং তো পৃথিবীর রাজধানী, আপনি জানেন। চিরংনিয়ান সামনাসামনি হলো অন্য মানুষ যে সব ভুলে যায় না, ভুলে যায় না আমরা আসলে বিগ হার্টেড, বুঝছেন। চিরংনিয়ান মানুষের মতো কলিজা আমার মনে হয় কারো কাছে না, বুক ভরা কলিজা। আর হলো চিরংয়ের মানুষ হলো সবচেয়ে বড় কথা যে আতিথেয়তা কাকে বলে এটা একদম দেখাই দিতে পারবে, শিখিয়ে দিতে পারবে, তো কোনো তুলনাই নেই, শিখিয়ে দিতে পারবে। এবং আমি বলি পৃথিবীর রাজধানী চিটাগং, বুঝছেন। এই তো বললাম না, জাতিবোধ প্রবল হয়ে গেছে চিটাগং বাংলাদেশের মধ্যে থাকবে না কেন, এটা আমার অহংকার। আর কি বলেন, আমি তো ওখান থেকে। আমি ছোটবেলার গল্প শুনি, ছোটবেলায় গান করব ভাবি নাই, চানাচুরওয়ালা, আইসক্রিমওয়ালা, তারপর চিন্তা করছিলাম যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব, এটা আমার খুব একদম মানে ভিতরেই ছিল। তারপর ওই টার্নিং পয়েন্টটা হলো আমার জীবনের, আমি স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম। চিটাগংয়ের কলেজিয়েট স্কুল খুব বিখ্যাত স্কুল, তো ওখানে ক্লাস 9-এ ভর্তি হব, সায়েন্স নিয়ে পড়ব। ভর্তি হতে গেলাম, ফর্মটা নিয়ে এসে নিউ মার্কেট দিয়ে আমার বাসা চলে আসবো। আমার বন্ধু হঠাৎ পেলো, আমার বলে যে মিউনিসিপ্যাল স্কুলে গানের কম্পিটিশন হচ্ছে, ওখানে আয়, চল। আপনি কি ছোটবেলা থেকে গান পছন্দ করতেন? করতাম, গাইতাম। মানে বাসায় গানের প্র্যাকটিস ছিল, চর্চা ছিল? আমার পরিবারের সবাই গান পাগল। আমাদের পরিবারটা, আমার বড় ভাই পেইন্টার স্বপন চৌধুরী, আমার তারপরের ভাই মিলন চৌধুরী হলেন নাট্যকার, উনি বাংলাদেশের প্রথম পথনাটক যায় দিন ফাগুন দিন চিটাগংয়ে ওনার করা, ওনার লেখা, ওনার কম্পোজিশন। আমার স্বপন চৌধুরী, উনি দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পেইন্টিংয়ে বাংলাদেশের। আমার ছোট ভাই, সে ফটোগ্রাফি করে। মানে ছোটবেলা থেকে আপনাদেরকে এই ফিল্ডে নিয়ে আসা হয়েছিল? মানে ঘরে ছিল তো পরিবেশটা। বোনরা আমার বোন সায়েন্স স্কুলের টিচার এখন আছেন, সবাই পরিবারটা, তো এটাই সবচেয়ে বড় সাপোর্ট। গানের কম্পিটিশন হচ্ছে, তারপর গানের কম্পিটিশনও খেলে গেলাম। ওখানে ধীরেন বাবু ছিলেন ওখানকার স্কুলের, মানে এই সাংস্কৃতিক ব্যাপারটা উনি দেখতেন। তখন একটা প্রতিযোগিতা হতো, মানে প্রথম আর কি, একটা দেশাত্মবোধক গান আর একটা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের, দুটা গাইতে হবে, প্রত্যেকটা স্কুল কম্পিটিশন। তো আমি কিন্তু ছাত্র না তখনও, আমি তো ভর্তি হতে গেছি কলেজ স্কুলের ফর্ম নিয়ে। ওই স্কুলে গেছি, ধীরেন বাবু, ওখানে ওরা রিহার্সাল হচ্ছে, আমি দাঁড়িয়েছি। তো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এইসব গান, ওইগুলো গান আমার খুব ঠোঁটস্থ ছিল। আমার মিলনদা, উনি কলকাতা স্কোয়ারে, বাংলাদেশ স্কোয়ারে গান গাইতেন উনি, এইসব গান ওনাদের সাথে সাথে। ওইখানে আমি রফিক ভাইকে দেখেছি, প্রণব ঘোষকে দেখেছি, উমা ইসলাম, তারপর হলো প্রবাল চৌধুরী, ওনারা একসাথে গান করতেন। তো ওইখানে আমি ওনাদেরকে দেখেছি, ওই সাথে সাথে যেতাম, আর গানগুলো আমার ঠোঁটস্থ একদম। তো আমি বলছি, স্যার এই গানটা হচ্ছে না, তুই কেমনে জানোস? উনি তো বলেছে ওনার ছাত্র। আমি বলছি এই গানগুলো আমি করেছি, এরকম এরকম আমি জানি, ওই গাতো দেখি। তো গাইলাম, গাওয়ার পরে তুই তুই দাঁড়া এখানে। টিচাররা যেরকম হয় বয়স্ক, উনি ভায়োলিন বাজাতেন, আমার খুব আদর করতেন। তো মানে পরবর্তী পর্যায়ে আর কি। তো উনির সাথে বসছি, উনি আমাকে বলে যে তুই গা দেখি। তা আমি গাইলাম, দাঁড়া, কালকে থেকে তোরে কাটতে হবে। আমি, স্যার আমি তো এখন এখানে ভর্তি হইনি, আমি এখন ছাত্র না মানে আমার যে ভর্তি হবে, বলে তাহলে অন্য কোনো ভর্তি হবে না, এখানে ভর্তি হয়ে যাও। এইখানে ভর্তি হতে গিয়ে পরের দিন উনি আমার মানে ক্লাস টিচারকে সাথে নিয়ে উনি আমার হেড স্যারের কাছে গেলেন মিউনিসিপ্যাল স্কুলে। আমার গার্জিয়ানকে ডাকলেন, আমার বাপ গেলেন। মানে উনি এতই পছন্দ করেছেন? হ্যাঁ, বাবাকে ডাকলো, বাবা আসলো। বাবা এসে বললো যে তোমাকে ভর্তি করে দিয়েছি কমার্সে। না, আমি হওয়ার কথা আর্কিটেক্ট, বুঝছেন। আমাকে বললো তোমার কমার্স করো। বলেননি কিছু যে আপনি আর্কিটেক্ট? না, পরের দিন আমি তো তখন ঘোরের মধ্যে আছি যে গান গাইতে সুযোগ পেয়ে গেছি আমি। মানে এই স্কুলে গান গাওয়ার সুযোগ পেয়েছি, লাইন ধরে 4-5 জন, এখানে আসারই কথা না আমার, গান গাওয়ার সুযোগ পেয়ে গেছি এখানে দাঁড়িয়ে। তারপর তো গান করলাম, আমরা সেকেন্ড হলাম। সেকেন্ড হওয়ার পরে আমাদেরকে অপর্ণা চরণ ফার্স্ট হয়েছিল, আমরা সেকেন্ড হলাম। সেকেন্ড হওয়ার পরে আমাদের হেড স্যার আসার পরে, তখন তো কাপ দিত, মেডেল দিত, ওইগুলি নিয়ে আসলাম। আসার পরে হেড স্যার আমাদেরকে 100 টাকা দিল, যাও তোমরা। অনেক টাকা, 100 টাকা দিল খাওয়ার জন্য আর সিনেমা দেখার জন্য। আমাদের উল্টা দিকে হলো সিনেমা হল ছিল, জলসা সিনেমা হল নতুন করেছে, আর পাশে হলো নিউ মার্কেটে গিয়ে বিরিয়ানি খাইলাম। আর এরপরও আমরা বন্ধুবান্ধব সব নিয়ে গেছি আবার একসাথে, আমরা 4 জন খাইনি।
মানে 4জন টিম ছিল, আমরা যারা যারা ছিল সবাইকে নিয়ে একসাথে গিয়ে খেলাম। তো ওই মানে জীবন বদলে যায় কোথায়। সোলসের সাথে জড়িত হওয়া কিভাবে? ওই তখনই আমি ইয়ে পড়ি, তখন একটা ইয়ে টাইম ছিল যে সব ইয়ের মধ্যে দিত আপনার টিসিবি থেকে তখন লাইন ধরে কেরোসিন দিত, কাপড় দিত, জুতা দিত, এগুলো আর কি স্বাধীনতার পরপর। তো 72 এন্ডের 73 দিকে। তো আমরা তখন, আমার পাশের বাসা ছিল যে যার জন্য আমি আজকে সিঙ্গার হয়েছি, যার জন্য প্রেরণায় আর কি, সুব্রত বড়ুয়া রনি, ওই যে সোলসের ড্রাম বাজাতো, ওনার জন্য আপনার এখানে আসা। ওনার জন্য আমি গান বাজনায়, উনি আমার পাশে থাকতো। আমাকে একদিন, হেই তখন তোমাকে তো আমি চিনি, তোমার বোনের বাসায় তুমি যেটা রহমতগঞ্জে, চিটাগাং। আমি বলি হ্যাঁ। তারপর উনি বলে চলো একসাথে। কেরোসিন লাইন দিতে গেছি, দুজনের 2টা টিম। তখন তো ওই ইয়েতে দিত, মানে বুঝছেন, লাইন ধরে। এটা হলো লালদিঘির পারে কাপ্তাই বাস স্ট্যান্ড ছিল, তো বাসের মধ্যে হেলান দিয়ে আমরা লাইনের জন্য দাঁড়িয়েছি, অনেক বড় লাইন। তারপর গান গাওয়া শুরু করলেন? ওখানে গান গাচ্ছে আর কি, সুন্দরী গো দোহায় দোহায় মান করো না, আকাশ পানে চেয়ে চেয়ে সারা রাত জেগে। ওই তখন তো মানে তখন কিন্তু সারা কলকাতায় এই গানগুলো বাজতো, আমরা তো শুনছি ওখানে। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, কফটা চোখের জল ফেলেছি যে তুমি ভালোবাসো। তো ওই শোনাচ্ছি, বলে তুমি তো ভালো গান গাও, আমরা একটা গ্রুপ করেছি, তুমি আমাদের এখানে আসবা। আমি বলি যে কোথায় কি করেছেন? বলে যে এরকম আমরা একটা গ্রুপ করেছি, আমাদের এরকম বঙ্গ কঙ্গ গিটার বেঞ্জু এগুলো আছে, তুমি আসো। ডিসি পার্কে, আমার বাসার উল্টা দিকে হলো ডিসি পার্কে বসে অনেকক্ষণ গান শোনালাম। শুনে তো মুগ্ধ হলো। তো মুগ্ধ মানে এই জন্য যে না তুমি আমাদের এখানে গান গাইবে। পরে নিয়ে গেল একটা জন্মদিনের অনুষ্ঠান। তো জন্মদিনের অনুষ্ঠান, যাদের বাসায় অনুষ্ঠান তারা হলো বোম্বাইওয়ালা, তারা হিন্দি গান শুনে। তা আমি বলে তুমি হিন্দি গান জানো? আমি হ্যাঁ জানি, ওই শোনা। তখন এই গানগুলো খুব চলছিল আর কি, ইয়ে জো মোহাব্বত এই উনকা ये काम है, हर ये जो मोहब्बत है उनका ये काम। শোনালো, হিন্দি গানও তো করো দেখি। আমি জি। তারপর ওইখানে ওই বাসায় গান গাইলাম। তখন তো নিজের গান ছিল না, পরের গান গাইতাম। পরের জায়গা পরের জমি, ঘর বানিয়ে আমি রই। তাই এইসব গান গাইলাম, লতা মঙ্গেশকরের গান গাইলাম, আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানে চেয়ে। সেই শুরু হলো আপনাদের? তখন তো বুঝতাম না, মেয়েদের গান, ছেলের গান, ভালো জাগে যে গান ওটা গাইতাম, সত্যি কথা গান। তারপর এইসব গান, তারপর হলো আপনার পিচ ঢালাই এই পথটারে ভালোবেসেছি, এই গান, এগুলো সব প্র্যাকটিস করতাম আমরা। তারপর সোলস, তখন সোলস নতুন যন্ত্রপাতি কিনলো, তারপর ক্লাবে টাবে গান গাওয়া শুরু হলো। তখন আমাদের নাম চেঞ্জ হলো সুরেলা, এখন আগে ছিল সুরেলা থেকে সোলস। আমাদের সাথে নামটি কার রাখা? এটা হলো মাহবুবুল আলম ছিলেন সাহিত্যিক চিটাগাংয়ের, উনি এটা চুজ করলেন। ওনার ছেলে সাজেদ, রনি, লুলু, তারপর নেওয়াজ। আমার যখন মনে পড়ে তপন দা, আপনার সাথে আমি একটা অনুষ্ঠানে কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে আপনাদের মানে সেই সময় এখনকার যারা করছে গান তারা তো করছে, কিন্তু আপনাদের অনেক স্ট্রাগল ছিল, কোথাও গান গাইতে গেলে পয়সা দেয়া হতো না। স্ট্রাগল মানে আপনি চিন্তা করতে পারবেন না, মানে স্ট্রাগল মানে আমি বললাম তো, আমাদের ড্রামস কিনে আনার পরে সেট করবে ওটা আমরা তো জানতাম না। রনিদা চলে গেল, নোয়েল নিবলেটের ভাই, উনি জানতেন, নান্নু ভাই উনি জানতেন, উনাকে জোর করে আইনা বলে যে আমাদের একটু সেট করবো, কেমন করে দেখিয়ে দেয়। সে এসে দেখায়, কারণ অস্ট্রেলিয়াতে থাকে ওরা। তারপর হলো আপনার যন্ত্রপাতি, তখন এসি ডিসি ওই যে কানেকশন দিতাম, মানে ইলেকট্রিসিটি ইয়ে প্লাগটা যদি উল্টা হতো শক করতো, জানেন, কারেন্ট মারতো আর কি। সেটা তো ধরেন আপনাদের না, এগুলো মানে নানারি ব্যাপার ছিল, নানারি ব্যাপার তো ছিল। তারপরে যেটা হলো যে কোথাও অনুষ্ঠান করতে গেছি, সব যন্ত্রপাতি আমরা নিজেরা ক্যারি করে নিয়ে যেতাম। বৃষ্টির মধ্যে কাদার মধ্যে হয়তো হেঁটে গেছি, প্যান্টের নিচের তলাটা ইয়ে হয়ে গেছে, এটা কি কাদায় হয়ে গেছে, ভিজে গেছে। ওই বাথরুমে গিয়ে কলের মধ্যে ধুয়ে ফ্যান দিয়ে শুকিয়ে তারপর গান গাইতে স্থির উঠতাম, হয়তো ভিজা আছে ওদিকে। আমরা খুব স্ট্রাগল করছি, এবং ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমরা খুব সুখের জায়গা থেকে আসি নাই, মানে কষ্ট করে হয়তো আমার কাপড় ছিল না, আমার শার্ট ছিল 2টা 3টা,
এখন আমার বউ বাচ্চারা আমাকে বলে এত কাপড় চোপড় কেনো কেন, এত কিছু কেনো কেন। হ্যাঁ, আমি তখন বলি যে আমি এই কাপড় চোপড়ে অনেক কষ্ট পেয়েছি, তখন ছিল না সত্যি। তার এমন ছিল ধরেন হাঁটুর মধ্যে ছিঁড়ে গেছে, রিপু করেছি। হ্যাঁ, তারপর হলো হয়তো আমার বড় ভাই শার্ট খুলে গেছে, আমি ওটা কলতলায় নিয়ে ধুয়ে তারপর মানে চুলার উপর দিয়ে শুকাইয়ে ইস্ত্রি করে ওটা পরে অনুষ্ঠানে চলে গেছি, এরকমও করেছি। সো স্ট্রাগল মানে প্রত্যেকটা কিছুতে, গান বাজনা সব কিছুতে। তো এখন যেটা পেয়েছি আমার মনে হয় সেটা অনেক বেশি পাওয়া হয়ে গেছে। আপনাদের কষ্টের পরিশ্রমের ফল অবশ্যই। তারপর আমি একটা বিরতি নিব, কিন্তু একটা গান শুনতে শুনতে বিরতি নিয়ে আপনার তো অনেক পছন্দের গান আমার খুব পছন্দ এখন বাজতেছিল একটা গান মনের মধ্যে, সেটা হলো সেজান মাহমুদের লেখা, নকিব খানের সুর। আমার দু চোখ দিয়ে তোমাকে যত আমি দেখি, তার চেয়ে অনেক বেশি দেখি যখন তোমায় দেখি না। আমার দু হাতে তোমাকে যত আমি কাছে টানি, তার চেয়ে অধিক ছুঁয়ে যায় যখন তোমায় কাছে পাই না। বাহ, কি সুন্দর কথা না? কি চমৎকার সুন্দর কথা। আমি একটা বিরতি নিব, বিরতির পর আবারও ফিরে আসছি যে জলে আগুন জ্বলেতে। মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে, ভালোবাসা স্বপ্নকে সাথী করে। মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে, ভালোবাসা স্বপ্ন কেউ সাথী করে। তারপরে শুনবো সন্ধ্যায় ঝিঝি ডাক চাঁদের আলো, এই সময় তুমি ছাড়া লাগে না ভালো, আকাশের নীল বুকে হাজার তারা করেছে আমায় দিশেহারা, তোমাকে সাথী করে ও দেখবো সারা রাত ধরে। মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে। কি অসাধারণ, আমার ভীষণ প্রিয় গান এটা। আমি গাইতে পারি না, সরি ডিস্টার্ব করলাম দাদা আপনার গানের মাঝখানে। না কি বলে, এটাই তো, কিন্তু মানুষ তো এরকমই করে, পছন্দের গানগুলো তো এটাই হয়, এটাই ভাবে স্বতঃস্ফূর্ত। এবং কি ভীষণ সব রোমান্টিক গানগুলো মানে আপনি সেই সময় গিয়েছিলেন দাদা। এটা আমার বললাম না, আই এম সো লাকি। এবং এটা আপনার সিডির প্রথম গান ছিল, প্রথম সিডির প্রথম গান। এটার গীতিকার হলেন খুশনুর আলমগীর, খুশনুর, আর হলো সুরকার হলেন আয়ুব বাচ্চু। দাদা আপনার সোলসের সাথে অনেক সুখের গল্প শুনলাম, কিন্তু আমি জানি সোলসের সাথে আপনার কিছু অসুখের গল্পও আছে। সোলস ছাড়াটা ছিল মানে এটা হলো আমি আসলে আমি বলবো যে আমি নিজের উপর নিজের একটা আমার সাথে দায়মুক্ত হওয়ার একটা ব্যাপার ছিল। কারণ হলো তখন সোলস ছিল চিটং বেস, এটা ঢাকা বেস ছিল না। চিটং বেস যেহেতু ছিল, আমি ঢাকায় থাকতাম, আর আমার তখন আমার নিজের ক্যারিয়ার যেটা, এবং আমি ডিপেন্ডেন্ট অন দ্য মিউজিক, অন্য কিছু করি নাই, ব্যবসা করি নাই, চাকরি করি নাই, কিছু করি নাই, দায়মুক্ততা ছিল। যেহেতু আপনাকে ঢাকায় থাকতে হবে, সোল চিটং ছিল, আমি একটা জায়গা দখল করে রেখে দেব,
আমি গানও করব, প্র্যাকটিসও করব না, কিছু করব না, খালি মাঝে মধ্যে গিয়ে গান গাইবো, সেটা তো আমার কাছে একটু নিজের কাছে ছোট মনে হচ্ছিল। আমরা একটু ওই দিক দিয়ে হাঁটি। আর তারপরে যে ব্যাপারটা ছিল সেটা হলো তারপর হলো আমাদের যে সাথের যে যারা ছিল, সঙ্গী সাথী যারা ছিল, সবাই চলে গেছে, মন মানসিকতা তখন সবার সাথে ম্যাচের একটা ব্যাপার আছে, স্বাচ্ছন্দ্য বোধ করা, আমি বলবো স্বাচ্ছন্দ্য বোধ করাটা আর কি, সেটা হয়তো তখন হয়তো ওরকম হচ্ছিল না। কিন্তু দাদা যখন একাকী ক্যারিয়ার শুরু করলেন তখন আরো অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছিল না? সবকিছু স্ট্রাগল না করলে আমার বোধ এই এখনো স্ট্রাগল করি সবকিছুতে, আমাদের স্ট্রাগল না করলে মনে হয় মানুষ আসল জিনিসটা পাওয়া যায় না। আমি না সেই সময়ের কোনো একটা গল্প শুনতে চাই দাদা। সেই সময়ের গল্প কত রকমের গল্প আছে। আমি ট্রেনে যেতাম, আমরা সিলেটে হয়তো অনুষ্ঠান করতে গেছি ট্রেনে, রাত্রেবেলা শীত, প্রচণ্ড ঠান্ডা শ্রীমঙ্গলের দিকে। ট্রেন যেটা আমরা উঠেছি সেই ট্রেনের মধ্যে একদিকে মানে ফাঁক, ওইখান দিয়ে বাতাস ঢুকছে, এমন ঠান্ডা। লাস্ট পর্যন্ত আমরা কি করলাম, ওই যে র্যাকসিন দিয়ে আমরা যন্ত্রপাতির কাভার বানিয়েছিলাম, ওইগুলো গায়ের উপর চড়াচ্ছি, বড় বড় ব্ল্যাঙ্কেট দিয়ে আমাদের সাউন্ড সিস্টেমগুলোর উপর ঢাকনা ছিল, ওইগুলো দিয়েছি, তারপর আগুন জ্বালিয়ে দিয়েছি ওখানে ম্যাচ দিয়ে। এখন মিস করেন না দাদা? আপনি তো আমি প্রত্যেকটা মনে করি এবং মিস করি সাংঘাতিকভাবে। এগুলো তো কখনো ভুলতে পারবো না, দিস ইজ পার্ট অফ লাইফ, তাই না? কিন্তু এত জনপ্রিয়তা, এত তুমুল করতালির মধ্য দিয়ে সেই সময় আপনি একেবারে গগনচুম্বী ছিলেন, সেখান থেকে হাতছানি দিয়ে আপনি চলে গেলেন কানাডা। আমি ওই যে বললাম সন্তানের জন্য যাওয়াটা, একদম সন্তানের জন্য যাওয়া। আমার ছেলেটাকে আমি 1.5 বছর কিন্তু যাইনি, 1.5 বছর পরে আমার বউ আমাকে স্পন্সর করেছে, 1.5 বছর পর্যন্ত যায়নি। তো ওই সময়টা আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় পাগল টাগল হয়ে যাবো ছেলের জন্য। তারপর চিন্তা করে না, চলেই যাব, তখন গেলাম। আর মেইন হলো তারপর আমার ছেলেকে আমি কোনোদিন, সন্তান স্ত্রীর গল্পের আগে আমি একটু স্ত্রীর গল্পে আসি। এত জনপ্রিয়তা, আমি জানি প্রচুর নারী ফ্যান ছিল আপনার। অবশ্যই ছিল এখনো আছে। জানেন, কোথাও অনুষ্ঠানে গেলে এই উনার গান করে না, উনার গান শুনে না আমরা প্রেম হয়েছিল, ওনারা বলে তোমাকে না আমি এই সিডি, উনার ক্যাসেটটা, তখন তো ক্যাসেট ছিল, তোমার এই ক্যাসেটটা না প্রথম আমি গিফট করেছিলাম। হ্যাঁ, ছেলে মেয়েকে বলে, আবার মেয়েরা যখন বয়স্ক, ওনারা সবাই তো ওরকম হয়ে গেছে, তো ওই বিদেশে গিয়ে হ্যাঁ জানেন আপনার গান শুনে শুনে আমরা প্রেম করেছি। তো ন্যাচারালি আমার অনেক ফ্যান ছিল, সবকিছু ছিল। সেই ফ্যানদের হাতছানিকে উপেক্ষা করে স্ত্রী, আমি আসলে তখন পছন্দের না, আমার মায়ের ঠিক করেছে। আপনি এত শান্তশিষ্ট সুবোধ বালকটি ছিলেন না, সুবোধ ছিলাম কিনা জানি না, তবে আমি, আমার সাথে ব্যান্ডে যারা ছিল সবাই জানতো, রনিদা বা যে কোনো কিছু যারা মেইনলি আর কি জানা, আমি আসলে গান বাজনা ছাড়া কোনো চিন্তা করতাম না। আমার পকেটে সবসময় থাকতো 1-2টা ক্যাসেট থাকতো, মান্নাদের ক্যাসেট, অজয় চক্রবর্তীর ক্যাসেট থাকতো। যেখানে একটা, এখনকার মতো তখন তো মানে যেখানে গাড়িতে উঠতাম, যেখানে কোনো বাসায় যেতাম, আমি এই গানটা ছেড়ে শুনতাম। তার মানে আপনার কাছে সবকিছু যে গানই ছিল ধ্যান জ্ঞান। হ্যাঁ, এই একটা সুন্দর গল্প বলি। মান্নাদের ক্যাসেটটা শ্রদ্ধেয় আমার, আমি মানে মনে হয় অনেক কিছুই শিখেছি ওনার গায়কি থেকে, মানে ওনার গায়কি থেকে আমার ভীষণভাবে প্রভাবিত। তো ওই ওনার একটা ক্যাসেট আমি নিয়ে, আমাদের যে লিড গিটার বাজায় সাজেদ, ওই বাসায় কিন্তু হয় সব, তখন তো ওই সিডি, এই ক্যাসেট প্লেয়ার ছিল 543 নাকি একটা প্যানাসোনিক। তো ওটা শুনছি, আমার সাজেদ বলছে এটা কার গান? আমি যে মান্নাদের গান। বলে যে উনি খুব ভালো, বড় হলে উনি খুব ভালো সিঙ্গার হবেন, বুঝছেন? এটা আমরা, বুঝছেন? হ্যাঁ, সেই গানটা শুনে বলছে বড় হলে উনি খুব ভালো সিঙ্গার হবেন, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। দাদা, আমি আরেকটু গল্প শুনতে চাই, সেটা হচ্ছে যে আপনার বিয়ের পরেই তো আপনি চলে যাননি, বাচ্চাটা বাচ্চা হয়েছে, আমি বিয়ে হয়েছে 96 এ। কানাডা যে কি এতদিন আসলে সঙ্গীত ছাড়া ছিলেন? না, আমি প্রত্যেক সারা নর্থ আমেরিকাতে এই অনুষ্ঠান করি, সবসময় গান করি। ঘরের মধ্যে আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, মিউজিক সিস্টেম আছে, হারমোনিয়াম আছে, তবলা আছে, আমার তানপুরা আছে। চর্চাটা আমি কখনো ছাড়ি। এবং আমি জানি যে আপনি এখনো ঢাকায় আসছেন এবার আপনার একটা গানের সিডি উপলক্ষে। জি, আমরা আশা করছি অনেকদিন পরে, 12 বছর পরে একটা সিডি। আমরা কি সেই রকম গান পাবো যে গানগুলো আমরা, আমার মনে হয় পাবেন। তুমি আমার প্রথম সকাল থেকে শুরু করে সেই জাতীয় সেই রকম রোমান্টিক ভালো গান। আমি সবসময় বলি একটা কথা, যে এতদিন যখন অপেক্ষা করছি আর ভালো গান করব,
আর একটা জিনিস আমি ভীষণভাবে বলি যে আমাদেরকে যখন জনগণ গ্রহণ করেছে, আমাদের সেই রকমের গানগুলো, সেই সময়ের গান, সেই রকম গানগুলো গ্রহণ করেছে। আমরা একটা ট্রেডমার্ক হয়ে গেছি ওরকম, তাই না? আমাদের বলেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী বলেন, যারা যারা গান গায় তাদের একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে এসছে, তাদের রোমান্টিক গান, তাদের এই কথা প্রধান গান, সুন্দর গান, সুরেলা, এইসব গানের জন্য। এখন অনেকেই বলে চেঞ্জ করেন, এখনকার গান যেরকম হয় টেকনো বিট, অমুক বিট, আমি এটাতে বিশ্বাস করি। যেমন আপনি, আপনার সাথে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে এখনকার গানে মানে শারীরিক কষ্টটা বেশি গলার চাইতে অনেকটা। না, শারীরিক কষ্ট, ড্রেস ফ্রেস, তারপর হলো ধরেন ভিডিও করতে হবে, নায়ক নায়িকারে হাঁটাই দিতে হবে, তার মানে গানের মধ্যে একটা কথা না বললে নয়, গানের মধ্যে তুই অমুক, তুই তুই এগুলো যখন আসে না, তখন এটা মানে শিল্প কিন্তু অন্য জিনিস, আপনি সবসময় মনে রাখবেন। আমিও জানি, আপনারাও জানেন, শিল্প হলো এমন একটা জিনিস, সেটা এই সময় থেকে সামনের সময়ে আগামী সময়টাকে অতিক্রম করবে, সেটাই হলো শিল্প। শিল্প, আর্ট কালচার যেটা বলেন সেটাকে, সেটা শিল্প। এই শিল্পটা, গান বাজনা যদি মনে করেন যে খালি ব্যবসায়িক খাতে আপনি করবেন, ওই বাজারে মাইক্রোবাস, ট্রাক, অমুক এগুলো নাম টাম দিয়ে চালাইলেন, মানুষ গ্রহণ করবে, ওই তার মানে আপনিও কি সৈয়দ আব্দুল হাদী ভাই বলছিলেন যে গানটা এখন পুরোপুরি বিনোদন হয়ে গেছে 100%? আপনিও কি তাই মনে করেন? না, বিনোদন থাকুক, কিন্তু তার মধ্যে একটু শিল্প থাকতে হবে। আপনি খালি শিল্প ছাড়া খালি বিনোদন করবেন, বিনোদন করলে তো তাহলে অন্য জায়গায় চলে যেতে হবে আপনাকে। গান শুদ্ধ, এটা কি আপনার, না আব্দুল হাদী ভাই তো বিশাল, আমাদের বিশাল ব্যাপার। সন্ধ্যা মুখোপাধ্যায় একদম বলতো যে স্টেজে গান গাই, বাতাসে মাইক্রোফোনে দিলাম, বাতাসে গেল, চলে গেল, শেষ। কিন্তু একটা রেকর্ডেড গান, আমি যখন একটা গান, নতুন গান রেকর্ড করব, এটা আমার সারা জীবনের সম্পদ। ওই জন্য উনি অনেক সময় স্টেজ অনুষ্ঠান ক্যান্সেল করে দিতেন। আমি বিশ্বজিতের সাথে একটা অনুষ্ঠানে বিশ্বজিৎদা বলেছিলেন যে এমনও স্ট্রাগল পিরিয়ড গেছে যে উনি গান প্র্যাকটিস করবেন কিন্তু বাড়িওয়ালা জোরে গান গাইতেও দিতেন। সবার আছে, সবার জীবনে। আপনারও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা ওরকম না, আমি এই ব্যাপারটাতে আমি সাফার করি না, কিন্তু আমরা ব্যান্ড করেছি। আমাদের গ্রুপ যখন প্র্যাকটিস করতাম বেবারাত বা যেখানে, সেখানে প্রথম তো সাজেদদের ওখানে, এরপরে আমরা ভাড়া নিলাম বাড়ি, ওইখানে অবজেকশন দিত, আশেপাশে থেকে অবজেকশন দিত, এখানে করতে পারবেন না। পরে আমরা একটা হোটেল ছিল, হোটেলের রনিদার বাসার উপরে। আপনারা সবাই মানে আপনার পরিবারের সবাই সঙ্গীত প্রেমী, কিন্তু ছেলে শুধুমাত্র গান নিয়ে আছে, এটা নিয়ে কখনো বাবা মা আতঙ্কিত বা টেনশনে ভোগেনি? একদম না, একদম না। এখন আমিও বলি যে মা যার যেটা ভালো লাগবে, এবং সবচেয়ে বড় কি জানেন, এটা আমার 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 টিচারের কাছে শোনা, উনারই দেওয়া আমার, যে নেশা যার পেশা হয় তার চেয়ে খুশির মানুষ পৃথিবীতে থাকে না। নেশাটাই আমার পেশা, যেটা আমার পেশা সেটাই আমার নেশা। এর চেয়ে পাওয়া আর কিছু আছে বলেন? আমি তো ওটার মধ্যে ডুবে আছি, ওটা দিয়ে পার হয়ে গেলাম। আপনার তো চিটং প্রীতি খুব বেশি, আপনি মানে চিটংকে বাংলাদেশের রাজধানী বানিয়ে দেন। না না, অবশ্যই চিটং বেস্ট প্লেস। তাহলে আমরা ওই গানটা শুনি, ডালেতে লড়ি চড়ি। আচ্ছা, এই গানটা হলো আশকর আলী পণ্ডিতের গান। এই গানটা আমি শিখিয়েছিলেন হলো, আমরা তখন হিজবুল বাহারে সোলস গেছিলাম, তখন শেফালি দি, শ্যামসুন্দর বৈষ্ণব, ওনারা আমাদের সাথে গিয়েছিলেন। ওই হিজবুল বাহারের ট্রিপ ছিল 76, 77, 78-এ বোধহয়। তো ওইখানে গানটা উনি আমাকে তুলে দিয়েছিলেন। এত সুন্দর গান, ওনাকে মামা ডাকতাম, মামা বলে। এবং উনি আমাকে ওনার সাইকেলে বসে সামনে দিয়ে ঘুরতেন, উনি বলছে আর কি, আমাকে বাগনা ডাকতো। ডালেতে লরি সরি বহিও সাতকের ময়না রে, গাইলে বৈরাগীর গীত গাইও। ডালেতে লরি সরি বহিও সাতকের ময়না রে, গাইলে বৈরাগীর গীত গাইও। আমি আবার নতুন করে বলি, গাইলে সবাই সাত গায়া গান। আমরা অন্য জেলার মানুষরা কি শুধু চাটগার গান গাইবো না? আমার গান, আমি চাটগা প্রীতি করতে আসিনি, আমি তপন চৌধুরীকে নিয়ে কথা বলতে এসেছি। কিন্তু একটা বিরতি নিচ্ছি, যে জলে আগুন জ্বলেতে, নাহলে আপনি আরো চাটগা প্রীতির কথা বলছেন, সবাইকে চাটগার ভাষায় কথা বলতে বলছেন। না না না, হচ্ছে বাংলাদেশের রাজধানী। একটা বিরতি নিচ্ছি।
দেখছেন যে জলে আগুন জ্বলে। আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আছে আমার সাথে যার গানগুলো এত ভীষণ রোম্যান্টিক ছিল। তার গান শুনে একসময় মানুষ প্রেমে পড়তো, কিন্তু দাদা নিজে কারো প্রেমে পড়েননি যদিও। না, সেই কথা আমি বলেছি পড়িনি। ও আচ্ছা, সেটা বলেননি, সেটা বলেননি দাদা। কিন্তু আপনার প্রতি একটা গানের অনুরোধ ছিল আমাদের প্রযোজকদের পক্ষ থেকে। কি ওই গানটাকে? ওই গানটা গাইবো। এই গানের গীতিকার হলেন মিলন খান, ভেরি ট্যালেন্টেড গীতিকার, কৃষিবিদ সে। আর হলো আয়ুব বাচ্চুর সুর। এই গানটা আমারও খুব প্রিয়। পাথর কালোরা তারার বাগান শূন্য, পৃথিবীটা ঘুমালেও জেগে থাকে যদি কেউ, সে আমি তোমার জন্য। পাথর কালোরা তারার বাগান শূন্য, পৃথিবীটা ঘুমালেও জেগে থাকে যদি কেউ, সে আমি তোমার জন্য। বাহ বাহ বাহ। আমি না একটা প্রশ্ন এসছে মনে। অনেকে বলেন যে গানের মধ্যে জুটি প্রথাটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আপনি শাকিল আপার এক সময় জুটি ছিল অনেকের সাথে, সেটা কি আসলে কার্যকরী? জুটি প্রথা কি আসলে গানটাকে অনেক বেশি? কারণ একটা অনুষ্ঠানে না, স্টেজ অনুষ্ঠানে আপনি যখনই যাবেন তখন কি হয় যে দুজন শিল্পীকে চায়, একজন মহিলা একজন পুরুষ, কারণ সব ধরনের মানুষ যায়। হ্যাঁ, মহিলাদের পছন্দ পুরুষ শিল্পী, পুরুষদের পছন্দ মহিলা শিল্পী। এবার একটু সুন্দরী হলে তো কথাই নাই, গানেই শুনে না, খালি তাকায় থাকে, বুঝছেন? না না, অবশ্যই আমি বলছি। তো ওনারা কি করেন যে দুয়ার শেষ হয়ে গেল, গান দুজনে চারটা গান গাইলে তারপর বলে যে একটু ডুয়েট গান করেন, এটা একটু মজা পায়, আনন্দ পায়। এবং অনেক সুন্দর সুন্দর গান, এই যে পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, তুমি আমার প্রথম সকাল, এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি। তারপর মিতালিদির সাথে করেছি যেমন দিন কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। ন্যাচারালি মানুষ গ্রহণ করে। এরকম জুটি প্রথায় গান গাইতে স্বচ্ছন্দ বোধ? আমি শাকিল আপার সাথে আমাদের জুটিটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, মানুষও চাইতো, অডিয়েন্সও চাইতো। গ্রহণযোগ্য। আমার মনে হয় বাংলাদেশের সফল জুটিদের মধ্যে একটা। হ্যাঁ, এর মধ্যে ধরেন শেফালেগঞ্জ শ্যামসুন্দরের জুটিটা ভীষণ ভালো আমি বলবো। তারপর আবিদা রফিক স্বামী স্ত্রী দুজনে, তারপরে ওনাদের একটু গ্রহণযোগ্যতা। তারপর এখন বাপ্পা আমিদা করে, জুটিটা চায়, মানুষ চায় দুজনে মিলে একটু গান গাওয়ার জন্য। গানের কি কোনো দেশ আছে? কোনো দেশ নাই, কোনো ভাষা নাই, কিচ্ছু নাই। সুর, তাহলে তো আর বাঁশি বাজানো শুনতে হবে। তাহলে কেন আমরা বলি যে শেকড়ের গানে ফিরতে হবে? শেকড়ের গানে ফিরতে হবে, এটা এই জন্যই বলা হয় যে আসল যেটা ভালো গান, আমার শেকড় মানেই তো আমাদের নিজস্বতা, যেটা আমাদের নিজস্ব ফোক গান, আমাদের কথা যে গান বলবে, আমাদের আপনার আরোপিত তো না, এটা আমাদের নিজস্ব জিনিস, সেটাই শেকড়ের গান বলে। সেটাকে বাদ দিয়ে পুরো বিশ্বকে নয়, অবশ্যই না। আমি আমার নিজস্ব, আমি অনেক শিল্পী আমি দেখি, আমার নিজের কাছে খারাপ লাগে যে এখান থেকে গান করতে যায় বিদেশে, গিয়ে দেখলে একটা দুটা গানের পরে হিন্দি গান শুরু করে, ওই ইন্ডিয়ান গান শুরু করে, অন্য দেশের গান গায়। ভাষা বলবো না, তারপরে আমার নিজেরটা আগে নিজেরটা করবেন আপনি। তাহলে নিজেকে যদি ভালো না বাসেন, আপনি পরে কিভাবে ভালোবাসেন? দাদা, আপনি বলছিলেন যে শাকিল আপার সাথে আপনার জুটি গানগুলো খুব ভালো লাগতো, বা মিতালি আপার সাথে হয়েছে। আপনাদের সময় যারা গান গাইতেন, কার গান ভালো লাগতো? আমার গান আসলে ছেলে মেয়ে হিসেবে সবারই, সাবিনা, ইয়াসমিন, রুনা লায়লা, এদেরকে তো একদম বাদ দিলাম, কারণ অনেক কিছুর উপরে, অনেক কিছুর ঊর্ধ্বে ওনারা। এবং ওনারা যে কি আমাদের দেশকে যে কি দিয়ে গেছে, সেটা আমরা কত লাকি যে ওনাদের সান্নিধ্য পেয়েছি। ওনাদের একই মাইক্রোফোন শেয়ার করেছি, একই স্টুডিও শেয়ার করেছি ওনাদের সাথে, এটা আমরা বলতে পারবো এক সময়। আর এরপর পরবর্তী প্রজন্মের মধ্যে যেমন
আপনি শাকিলা জাফর, সামিনা চৌধুরী, তারপর কনক চাপা, কুমার বিশ্বজিৎ, একজন মারা গেছেন আমাদের খুব ভালো বন্ধু খালিদ হাসান মিলুর ভয়েস তো অসাধারণ একটা, এইগুলো আমার খুব পছন্দ। সামিনা আপা আমার একটা অনুষ্ঠানে এসে বলেছিলেন যে এখনকার যারা ইয়াং জেনারেশন তারা সিনিয়রদের সেই অর্থে সম্মান করে না বা উনি কিছু বলতেও আসলে ভয় পান না, কোথাও না কোথাও জটিলতা তৈরি হয়ে যায়। আপনি অনেকদিন মিডিয়া থেকে মানে আমাদের দেশ ছেড়ে বাইরে ছিলেন, মিডিয়া সম্পর্কে হয়তো ততটা ওয়াকিবহাল নন, এবং আমি 100% ওয়াকিবহাল। আপনিও কি তাই মনে করেন? না 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 না, কেন করব? যেটা ভালো সেটা আপনাকে বলতেই হবে। এটা তো আপনি ফাঁকি দেওয়া, লুকিয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। যেটা ভালো, হাবিব ওয়াহিদ খুব সুন্দর মিউজিক কম্পোজ করে, খুব সুন্দর গান করছে, অন্য যারা এরকম আরো অনেকে খুব ভালো ভালো কাজ করছে, আপনি ভালোটাকে বলতে হবে। আপনি তাহলে কেন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের সঙ্গীত জগতে একটা অস্থিরতা বিরাজ করছে? অস্থিরতাটা আছে, কারণ এখন অস্থিরতা এই জন্যই বলবো যে আপনি এখনকার যে কাজগুলো হচ্ছে দেখেন, নিজেই সুরকার, নিজেই গীতিকার, নিজেই সিঙ্গার, নিজে কম্পোজ করে, কিন্তু সেই প্রতিভা তো থাকতেই পারে। না থাকতে পারে, কিন্তু সবগুলো গান কি একই রকম? তাই সেই জন্যই তো যেগুলো ভালো সেগুলো থাকছে, যারা ভালো কাজ করছে সেটা থাকছে, যারা ভালো কাজ করছে না তাদেরটা দুদিন পরে মুছে যাচ্ছে। দর্শক হয়তো জানেন না যে দাদার কিন্তু একটা বই লেখারও শখ ছিল। দাদা বই লেখাটার কি অবস্থা? লিখবো অবশ্যই লিখবো। অনেক না বলা গল্প আপনি বলবেন বলেছেন, তো সেই না বলা গল্প দুই একটা আমরা একটু অডিয়েন্সকে শুনিয়ে দেই। না ওগুলো থাক না, না বলা না, গোপন থাক দুই একটা না, তাহলে তার চলবে না। চলবে না, ওখানে আমি লিখবো সবকিছু, আমার যা কিছু বলার সবকিছু এখানে বলবো, এন্ড 100% অথেন্টিক, 100% সত্যি কথা বলবো ওখানে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে যে জলে আগুন জ্বলাতে এসেছেন। আমি জানি যে এক জীবনকে তুলে ধরা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করেছি, দাদাকে কন্টিনিউয়াস খোঁজাতে চেষ্টা করেছি, কিন্তু দাদা কোনো কথা কিন্তু আমাদের সাথে শেয়ার করেন না। অনেক মজা পেয়েছি, আমি খুব ভালো লেগেছে আপনার সাথে। আর চ্যানেল নিউজ 24 তাদেরকে, দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা আছেন, তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, সালাম জানাই, আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই যে আপনারা চ্যানেল 24 নিউজ 24 এর সাথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন, এই দেশের মাটির সাথে থাকুন, শেকড়ের কাছাকাছি থাকুন। যেটি বলছিলেন দাদা, উনি ওনার ছেলের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করে চলে গেছিলেন এদেশ ছেড়ে, কিন্তু গানকে কখনো ছাড়েনি। গান তার আত্মার মধ্যে আছেন, এবং তিনি নিজেই বিশ্বাস করেন যে একটা মানুষের আসলে অর্থের চাইতে গান অনেক বেশি তার জীবনে গুরুত্বপূর্ণ, যদিও, এবং সেই কারণেই তিনি বারবার শেকড়ের সন্ধানে দেশে ফিরে আসেন। দাদা অনেক ধন্যবাদ। কিন্তু আমরা গান শুনতে শুনতে যাব, কোন গানটা শুনবো? মনে করো তুমি আমরা দেখতে যাই, চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে, গাং চিলুরে যাওয়া ধুধু বালুচা, ঘাস ফুল ঝাউবন সবই সুন্দর, নাম না জানা ওই পাখির সব গানে গানে করে কলরা, চলো সেথায় চলে যায় মেঠো পথ ধরে।